হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের নেক্সট হসলার শ্রীদীপ শাহর র্যাঙ্ক আর মার্কস কত এসছে? আমার এই বছরে 1631 র্যাঙ্ক আছে আর আমার মার্কস হচ্ছে 98.75। আর আমি শুভজিৎ একাডেমিতে অফলাইন মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো ও মোটামুটি নট এ সিঙ্গেল মক টেস্ট তুমি মিস করেছো? না, আমি মোটামুটি আফটার ফেব্রুয়ারি যবে থেকে নিয়েছো মোটামুটি সব কটাই অ্যাটেন্ড মাঝখানে করেছো? 3-4টা বাদে সব কটা দিয়েছি। দিয়েছো। তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস এসছে 49.41, এটা একই অলমোস্ট সেম রেশিও। তার মানে কোনো রকম ভেদভাব নেই, না, সবাইকে ভালোবাসো। তা তিনটে গার্লফ্রেন্ড, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো তোমার পুরো জার্নিটা আমরা ডিসকাস করব। তো তুমি বলো তোমার লাস্ট ইয়ারের গল্প, লাস্ট ইয়ার কি অবস্থায় ছিল? তো লাস্ট ইয়ারে মোটামুটি আমি যখন WBJE এক্সাম দিই, আমার WBJE-তে 35,000 র্যাঙ্ক আসে। আর তারপরে আমি ড্রপ নিই। ড্রপ নিয়ে প্রিপারেশন করে একটা বছর আমি টানা পড়ি। আমি প্রথমে যেই মেইনসের প্রিপারেশন করি। 35,000 র্যাঙ্ক ছিল না? 35,131। ওখান থেকে কিরকম ভাবে শিফট হলো? তো প্রথমে যখন 35,000 র্যাঙ্ক আসে তখন তো মানে একটা কনফিডেন্স ব্রেক হয়ে যায়, কারণ যখন আমি বাকিদের শুনছি 3,000, 4,000, 5,000, 6,000 বা সামথিং, আমার মানে আমি যারই শুনছি তার তো আমার থেকে বেটার র্যাঙ্কই আসে। তো এরমভাবে মানে একটা ডিমোটিভেশন থেকে তো আমি পড়াশোনা শুরু করি। পড়তে আমি যেই মেন্সের প্রিপারেশনটা প্রথমে করি। জানুয়ারি অবধি আমি পুরোটাই যেই মেন্সে ফোকাস থাকি, যেই মেন্সে PYQ করি, মক টেস্ট দিই। জানুয়ারিতে আমার যেই মেন্সে 95.6% আসে। তারপরে আমি শিফট করে যাই যেই ওটা বুঝে গেছিলে যে ফার্স্ট যেই মেনের ওই পার্সেন্টাইলে সেরকম কিছু হবে না, আর সেকেন্ড রাউন্ডের জন্য তুমি ট্রাইও করতে চাইছো না? হ্যাঁ, কারণ যেহেতু আমার মনে হলো যে আমি 3টে মাস যদি WBJE তে ইনভেস্ট করি আমি হয়তো রিটার্নটা বেশি পাবো দেন আমি যদি এপ্রিল অ্যাটেম্পটে ইনভেস্ট করি। তুমি পেয়ে গেছো রিটার্ন? হ্যাঁ, তো আমি মোটামুটি একটা রিটার্ন পেয়েছি। ইনফ্লেশন তো হয়েছে, কিছু বলার নেই, হয়তো অনেক বেটার কিছু হতে পারতো, কিন্তু যেটা হয়েছে সেটা নিয়ে আমি খুশি। কারণ যে 35,000 র্যাঙ্ক যে একবার দেখেছে তার কাছে এই র্যাঙ্কটা স্বর্গ ছাড়া আর কিছুই মনে হবে না। তো মানে আমি খুশি আমার র্যাঙ্কিং এসে আজকে। এটা অ্যাকসেপ্ট করা খুব ভালো যে আমি এতে অ্যাকসেপ্টেড, যেটা যা হবে এরপর আমি ফিউচারে যা করার করব। তো তোমার এই যে জিনিসটাতে শিফট হলো যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত WBJE, এই লেভেলের প্রিপারেশনটা তোমার কি করেছিল এই টাইমটাতে? আমার সবথেকে ভালো যেটা ছিল, আমি যখন যেই মেন্সের প্রিপারেশন করেছি আমার কি হয় যে আমার কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটিটা বাড়তে থেকেছে। যেহেতু আমি ভালো রকমের যেই মেন্স PYQ করতে থেকেছি, তোমার সিলেবাসটা একটা পয়েন্ট কমপ্লিটেড ছিল। আমি এরপর WBJE PYQ ভালোভাবে করি আর মক টেস্টগুলোকে খুব সিরিয়াসলি দিই। মানে এমনভাবে মক টেস্টগুলোকে দিই মানে পুরো টাইম বাউন্ড ভাবে, মানে যেরকমভাবে স্যার নেয় আর কি। আর পুরো ওই এনভায়রনমেন্টটাতে অফলাইন মক টেস্ট আমার নেওয়ার মানে একটা মেন কারণ ছিল, কারণ এটা OMR বেসড এক্সাম। এখানে কিন্তু শুধু ওই কম্পিউটারে ক্লিক করে আনসার দেওয়া যায় না। তো এখানে একটা অফলাইন আমাদেরকে মানে কি বলবো, একটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে মেনটেন করতে হয় টু স্কোর আ গুড মার্কস আর গেট ইনটু যাদবপুর ইউনিভার্সিটি। তো এই জিনিসটা আমি শুভজিৎ একাডেমিতে খুব হেল্প পাই। আমি মোটামুটি 10 থেকে 12টা মক টেস্ট দিয়েছিলাম বিফোর WBJE, মানে অফলাইন মক টেস্ট, আর তাতেই আমার এরকম র্যাঙ্ক এসেছে। মক টেস্টের পর তুমি কি করতে পেপারগুলো? মক টেস্টের পরে আমি প্রথমে মক টেস্ট দিলাম, তারপরে আমি বাড়ি গিয়ে এই কোয়েশ্চেনগুলোকে গুগল করে আনসার বার করতাম। করে আমি দেখতাম যে কোনটা আমার ঠিক হলো, কোনটা আমার ভুল হলো। যেগুলো ভুল অ্যানালাইজ করতে একদম, যেগুলো ভুল হয়েছে আমি সেগুলোকে মানে একটা জায়গায় লিখতাম। লিখে আমি সেইগুলোকে রোজ মানে 2-3 দিন ছাড়া রিভাইজ করতাম। আর নেক্সট মক টেস্ট দেওয়ার আগে আমি কোয়েশ্চেনগুলোকে আবার সলভ করে আসতাম। এরমভাবেই আমার প্রথম দিকে মক টেস্টের স্কোর 60 ছিল, 70 হলো আস্তে আস্তে। আর মাঝখানে পেপার টাফ হতে মোটামুটি একটা স্যাচুরেশনও হিট করে গেছিলো, কারণ যখন মক টেস্ট নাম্বার 15, 16, 17-তে আমরা পৌঁছালাম তখন স্যার একটু টাফার দিকে পেপার দিচ্ছেন, মেনলি ম্যাথটা, এওডি পার্টটা আপনি খুব টাফ দিতেন। তো তারপরে যখন লাস্টের দিকে যখন আমি মক টেস্টে পৌঁছালাম, স্যার এক্সাক্ট WBJE লেভেল পেপার দেওয়া শুরু করলেন যখন লাস্ট 3টে মক টেস্ট থাকে। ওটা প্ল্যানিং করেই করা হয়েছিল, মানে টাফ করে দেয় আর আস্তে ওটাকে রিডিউস করে দেয়। তো আমার এই 3টে মক টেস্টে মোটামুটি এই 98, 101, 102 এই এরকম মোটামুটি নাম্বার আছে। হ্যাঁ, তখন কনফিডেন্ট একটা পেয়ে গেছিলে। হ্যাঁ, আর আমার যদি দেখো ওই 3টে নাম্বারের অ্যাভারেজই কিন্তু আমার এখানে মোটামুটি আছে, ওই 98 থেকে 102 এর একটা অ্যাভারেজ। এই টাফ পেপারগুলোতে মার্কস কত আসতো? টাফ পেপারগুলোতে 60। বহুত ডিপ্রেশন লাগতো না? মানে ডিপ্রেশন তো লাগতো, কিন্তু মনে হতো যে মানে একটা বোঝা যেত যে একটা WBJE লেভেলের থেকে বেটার পেপার এটা। আমি এই কোশ্চেন গুলো সলভ করতে তো ওটা কতটা ভালো লেগেছে পরবর্তীকালে? মানে তোমার ভালো লেগেছে। আর মেইনলি আপনি তো ভিডিও সলিউশন দিতেন কোশ্চেনে, তো আমি জয়েন সাপোজ কোনো জিনিস বুঝতে পারছি না, আমি সেটাকে ভিডিও সলিউশনের থেকে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করতাম, তারপরে আমি প্রসেসটাকে মাথায় ঢোকাতাম। এরকম করে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন, যেমন মক টেস্ট থেকে এবছরের ম্যাথসে আমি বলতে পারি 3 থেকে 4টে কোয়েশ্চেন ডাইরেক্ট রিপিট হয়েছে। মানে একটা ওই এ অডিট ছিল, ডিফারেন্সিয়াল লগ দিয়েছিল,
তারপরে কোয়াড্রেটিকের এই দুখানা যেটা কোয়েশ্চেন সেম এসেছিল ওটাও আমাদের পেপারে ছিল। তো এরকম রিপিট হয়েছে। ওএফজি পিওয়াইকিউ গুলো করেছিলে? ডব্লিউবিজি পিওয়াইকিউ করেছি। আর কোনো ম্যারাথন ক্লাসগুলো? ম্যারাথন ক্লাস আমি খুব একটা ফলো করিনি, যেহেতু আমার রিভিশন যেই মেন্সই ভালো হয়ে গেছিল। তাহলে এই যে এক্সাম হলে ঢোকার পর যে পেপারটা তুমি পেলে, তখন তোমার কিরকম হিট করলো? যে এই পেপারটা ওএফজি থেকে কিরকম, আমার মক টেস্ট থেকে কতটা টাফ পাই? হ্যাঁ, এইটাতে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো। যখন আমি প্রিপারেশনে যখন আমি মোটামুটি 70 নাম্বার মতো পাচ্ছিলাম, তখন স্যার আমাকে একটা স্ট্র্যাটেজি বলেছিল। আমি আর কি করতাম, পেপার খুলে ডাইরেক্ট কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিতাম। স্যার আমাকে যে স্ট্র্যাটেজিটা বলেছিল, তুমি আগে পেপার খোলো, খুলে ক্যাটাগরি 2-3 গিয়ে প্রথম 5 মিনিট শুধু ওই ক্যাটাগরি 2-3 এর কোয়েশ্চেনগুলোকে পড়ো, যেগুলো 2 মার্কসের হয়। আগে মার্ক করে নাও যে তোমার এটা দেখে মনে হচ্ছে এরকম তুমি পড়েছি, এটা তুমি সলভ করলে পারবো। তো এরম ভাবে আমার নাম্বারটা প্রায় 70 থেকে কিন্তু 90-তে চলে যায় মক টেস্টে। তো এই জিনিসটাই আমি এক্সামে যখন অ্যাপ্লাই করতে যাই, ম্যাথস পেপারে যেটা হয় যে ম্যাথস পেপারে আমার পেপারটা একটু টাফ লাগে, যেহেতু ক্যাটাগরি 2-3 এই ইয়ার একটু ডিফারেন্ট টাইপের এসেছিল দেন লাস্ট ইয়ার। মানে সেম টাইপের কোয়েশ্চেন না, একটু ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন। তো প্রথমে গিয়ে একটু ভয় লাগে, তারপর যখন আমি ক্যাটাগরি 1-এ যাই ম্যাথসে, তখন আমার পুরোটাই ডব্লিউবিজি, মানে আমি যেই লেভেলে দিয়েছি সেটা মনে হয়। আর ফিজিক্স কেমিস্ট্রি তো অ্যাজ ইট ইজ এসেছিল, অ্যাজ ইট ইজ। আর তোমার ওই ম্যাথামেটিক্সের যেটা টাইপ, যেরকম একটা হয় এক্সাক্ট কমন আর একটা হয় টাইপ কমন। টাইপ কমন কতগুলো, যতগুলো তুমি মক টেস্ট দেওয়ার পর? এক্সাক্ট কমন তো 4-5টা, আর টাইপ কমন তো বলতে গেলে আমি যা স্কোর করেছি পুরো টাইপ কমনই স্কোর একদম। মানে ম্যাথে কত এসেছে দেখলো? 49.3। মানে এইগুলো সব টাইপের উপর ডিপেন্ড করে। এই ম্যাথের কোন পার্টটা তোমার ইজি ছিল ম্যাথের বা কমফোর্টেবল ছিল? ক্যালকুলাস পার্টটা। ক্যালকুলাসে অনেক কোশ্চেন আছে। ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে বেটার? ফিজিক্স আমার দুটোই সেম, 24-24। আচ্ছা, তো তোমার র‍্যাঙ্ক আছে 163, এটা তো? হ্যাঁ। তো ডিপার্টমেন্ট আশা করি কি অ্যাকসেপ্ট করছো? আমি তো আমার মেকানিক্যাল, কেমিক্যাল, পাওয়ার এই তিনটের মধ্যে ইচ্ছা আছে। যেটা হবে যাদবপুরি করো। যাদবপুরি নেবো, আমার আর কোনো কলেজের ইচ্ছা নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। নেক্সট ইয়ার স্টুডেন্টরা সব বুঝে গেলে কিভাবে কি করতে হবে। টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9জন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।